ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন শাকিল মাহমুদ এবং সাতক্ষীরার শ্যামনগরে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। শুরুতেই যাচ্ছি শাকিলের কাছে। দেখুন, ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাত থেকে উপকূলে যে তাণ্ডব চালিয়েছিল তা কিন্তু এখন কিছুটা হলেও শেষের পথে, এবং এরই মধ্যে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কিন্তু দমকা হাওয়া এই উপকূলীয় এলাকা জুড়ে রয়ে গেছে। এর পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে যে বাঁধ আছে সেই বাঁধে অনেক জায়গায় ভাঙন ধরেছে, এবং এর ফলে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেগুলো এরই মধ্যে কিন্তু যে বসতভিটা আছে বা যে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের যিনি বরিশালের বিভাগীয় যিনি কর্মকর্তা, উনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল বিভাগে 3200 কিলোমিটার কিন্তু বাঁধ রয়েছে। এই বাঁধের মধ্যে 96 কিলোমিটার বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং এই ঘূর্ণিঝড়ের কারণে এরই মধ্যে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ 60টি পয়েন্টকে কিন্তু শনাক্ত করেছেন, এবং এই যে সকল পয়েন্টগুলো শনাক্ত করা হয়েছে সেই পয়েন্টগুলোতেই কিন্তু আসলে এই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমি আছি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের একটি গ্রামে, এবং এখানে যে বাঁধটি আছে এই বাঁধেও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই বাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গিয়েছে। এই কারণে আমরা দেখেছি যে বেশ কিছু ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, পাশাপাশি যে ফসলি যে জমিগুলো আছে সেগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত আমি বরিশাল বিভাগীয় কমিশনার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলার মধ্যে এখন পর্যন্ত মোট এই ঘূর্ণিঝড়ের কারণে 7 জন নিহত হওয়ার খবর কিন্তু নিশ্চিত করা গিয়েছে, এবং এর পাশাপাশি ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা উপকূলীয় এলাকাগুলোতে অনেকাংশেই একটি বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত যে পুরো যে ক্ষয়ক্ষতির যে বিবরণটি সেটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে গতকাল সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তার তাণ্ডব শুরু করলেও এই উপকূলীয় যে মানুষ যারা আছে তারা কিন্তু অনেকটাই উদাসীন ছিল। তবে রাত যখন হয়েছে এবং রাতে বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড় যখন তার তাণ্ডব বাড়িয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে উপকূলের যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, বরিশাল বিভাগে প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সেই সকল আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এই যারা আছে উপকূলীয় যারা মানুষ আছে তারা কিন্তু এসে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে যা যা প্রস্তুতি নেওয়া দরকার পরবর্তী সময় সব কিছুই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার। পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাব সহকর্মী তানজিমের কাছে, উনি আছে সাতক্ষীরায়, আমরা জানবো সেখানকার খবর। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো বা ভারী বৃষ্টি হচ্ছে সাতক্ষীরার উপকূলে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত সেটি আসলে অব্যাহত রয়েছে এবং তীব্র বাতাসও বইছে। কখনো থেমে থেমে বাতাস, কখনো বা তীব্র বেগে এই বাতাসটি বইছে, এবং এর ফলে উপকূলে যে নদ নদীগুলো রয়েছে সব নদ নদীগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা যে বিভিন্ন সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলগুলো দেখেছি সেই সব জায়গাতে নদীর পানি যেমন এখন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় যেসব ঘের বাড়ি রয়েছে সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। অর্থাৎ আমরা এখন যে জায়গাটি রয়েছে সেখানে বেশ কিছু ঘর বাড়ি আসলে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলাতে। সেই ঘর বাড়িগুলো কিন্তু ইতিমধ্যে বেশ তার যে রিংবেড়ি বাঁধ ছিল, প্রতিরক্ষা বাঁধ, সেটি ভেঙে পানি প্রবেশ করেছে, এবং বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় যে ঘের চাষি যারা রয়েছেন তার বিভিন্ন জায়গায়, অর্থাৎ কয়েক হাজার বিঘা যে ঘের, সেই ঘের বাড়িগুলো কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে, এবং এর ফলে যেসব সাদা মাছ, চিংড়ি মাছ ছিল সেই মাছগুলো কিন্তু ভেসে গেছে। অর্থাৎ এখানে যারা কৃষকরা, যারা চাষি রয়েছেন, যারা মৎস্যজীবী রয়েছেন তারা বলছেন ঠিক বছরের মাঝামাঝি সময় এই যে ধরনের ক্ষতি, এই ক্ষতির জন্য আসলে তারা খুব প্রস্তুত ছিলেন না, এবং তাদের এই যে ধার দেনা করে যে কর্জের বিনিময়ে তারা যে ঘের করছিলেন সেটি
আসলে একটি লোকসানের মুখে তাদের পড়তে হচ্ছে। অর্থাৎ রাতভর যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়, এর ফলে সকালবেলাতেই আসলে এরা 2 দিন ধরে তাদের যে প্রচেষ্টা ছিল ঘের রক্ষা করা, সেই প্রচেষ্টা কিন্তু আসলে কোনো কাজে আসেনি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, শুধু এই সাতক্ষীরা যে শ্যামনগর নয়, আশাশুনি সহ বিভিন্ন জায়গাতে ঘের বাড়ি প্লাবিত হয়েছে। একই সাথে শুধু যে সাতক্ষীরা 660 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে অন্তত 10 কিলোমিটার বেশি ঝুঁকিপূর্ণ ছিল, সেই জায়গাগুলো এখনো ঝুঁকিপূর্ণ আছে। অর্থাৎ এই যে ঝড়ের প্রভাব, জোয়ারে যদিও কোনো জায়গায় বেড়িবাঁধ এখন পর্যন্ত আমরা ভেঙে যাওয়ার খবর পাইনি, তবে সেই সব জায়গাগুলো নাজুক অবস্থায় রয়েছে। অর্থাৎ স্থানীয়রা বলছেন যে কোনো সময় যেহেতু পানির ক্রমাগত চাপ বৃদ্ধি পাচ্ছে এবং বর্ষণ যদি অব্যাহত থাকে, অতি বর্ষণে কিন্তু সেই জায়গাগুলো ভেঙে প্লাবিত হতে পারে নিম্ন অঞ্চল। একই সাথে কিন্তু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গায় বাঁধ যেমন একদিকে ভেঙেছে, সেসব জায়গায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। এবং এর ফলে কিন্তু যেসব বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার পাশাপাশি মাছের ঘের ভেসে যাওয়া, মানুষের ক্ষয়ক্ষতি, রাস্তায় গাছ পড়ে থাকা, বিভিন্ন ধরনের প্রভাব কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং যে মোবাইল নেটওয়ার্কের কথা একটু বলতে হয়, এখন পর্যন্ত কিন্তু মোবাইল এবং লোডশেডিং দুইটাই কিন্তু আসলে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ যে উপকূলবাসী রয়েছেন তারা একদিকে যেমন মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, তেমন কিন্তু আসলে তীব্র লোডশেডিং, অর্থাৎ 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন বলতে হবে উপকূলবাসীকে। বিভিন্ন ধরনের কোথাও আসলে স্বাভাবিক নেই, স্থবিরতা নেমেছে জনজীবনে। এবং এর ফলে যে এক ধরনের যে উপকূলের যে ঘূর্ণিঝড়ের প্রভাব, আমার কাছে এই ছিল তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী এবং সাতক্ষীরায়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে বরগুনা সদরে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল এবং বাগেরহাটের শরণখোলায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। কিন্তু রাত 2টো বা 1:30টার দিকে এখানে মাছপাড়া গ্রাম রয়েছে। মাছপাড়া গ্রামের কিন্তু প্রায় 50 থেকে 60 ঘর পুড়ে যায়। এছাড়া 2 শতাধিক মানুষ কিন্তু আপনি জানেন যে এই গ্রামের নদী বিশ্ববিদ্যালয়, যার ফলে মানুষ কিন্তু এখানে সবসময় আতঙ্কের ভিতরে দিন পার করছে। যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটি পানি উন্নয়ন বোর্ডের যে বেরিবাদ, এই বেরিবাদটা কিন্তু আসলে খুব শীঘ্রই কিন্তু বেরিবাদটা কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে এটি কিন্তু যতটা রাশি, তবে এই মানুষের ব্যক্তি চিন্তা উপকূলের যে মন্ত্রী, এখন আমরা চলে যাচ্ছি বাজারের কাছে। আমার বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের সম্পূর্ণ উপকূল এলাকা কিন্তু এখন কিন্তু এক ধরনের একেবারে ভয়াল যে ক্ষতচিহ্ন আসলে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে এসছে। আর যদি আমি জানাই যে বাগেরহাটের যে এখন পর্যন্ত যে আমার কাছে তথ্য আছে, জেলা পরিষদের তথ্য জানিয়েছে যে রেমালের প্রভাবে আসলে যেমন বাগেরহাটে প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া যদি বলি যে আসলে এখানে যে 10,000 ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 50,000 ঘর বাড়ি আংশিক ক্ষতি হয়েছে, এই তথ্য কিন্তু জেলা প্রশাসনের। তবে আমি যদি বলি যে আসলে এর চেয়েও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। তবে যদি আমি বলি যে চিংড়ি প্রধান এলাকা বাগেরহাটে, এবং এই বাগেরহাটে কিন্তু প্রায় 22 থেকে 25,000 চিংড়ি ঘের কিন্তু ভেসে গেছে এবং মানুষের এখানে হাজার হাজার কোটি টাকা কিন্তু ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে তারা। আমি যদি বলি এখানে যে বাগেরহাটের যে সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে, সেখানে গাছ পড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক গাছ উপড়ে পড়েছে। এখানে কিন্তু রাস্তাঘাট চলাচলে কিন্তু আসলে ব্যাপক বাধা বিঘ্ন ঘটছে। এছাড়া যদি বলি যে সম্পূর্ণ বাগেরহাটের জেলা কিন্তু একেবারে টোটালে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং এমনকি যে নেটওয়ার্কের ব্যবস্থা কিন্তু এখন নেটওয়ার্কের অবস্থা কিন্তু দুর্বল রয়েছে। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কিন্তু একেবারে সম্পূর্ণ এখন আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু আসলে হতাশার মধ্যে রয়েছি। আর শুধু মানুষের জনজীবন, এক কথা যদি বলি যে মানুষের জনজীবন আসলে বিপর্যস্তর মুখে পড়েছে। বাগেরহাটের শরণখোলা এবং মোড়লগঞ্জের যে উপজেলা রয়েছে, যে
উপকূলীয় জেলা, এই উপকূলীয় জেলার মানুষ আসলে বেড়িবাঁধের পরে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে আমরা জানতে পেরেছি যেখানে প্রায় 1.5 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়া কিন্তু আংশিক অনেক জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এখানে কিন্তু ঘর বাড়ি এবং পানিতে নিমজ্জিত হয়েছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতি যে আসলে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বলি যে আসলে এখানে যারা মানুষের সাথে আমি কথা বলেছি, এখানে জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে এখানে কিন্তু যে ছিদরের পর যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার চেয়ে কিন্তু ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে এই উপকূলীয় জেলা। এই উপকূলীয় জেলার মানুষের মধ্যে এখন কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমি যদি আরেকটু জানাই যে বাগেরহাটের যে আইলা এবং সিরোর বিধ্বস্ত যে শরণখোলার মানুষ যে এখানে যে বেড়িবাঁধের পাশে আশ্রয় নিয়েছিল, সেই মানুষগুলো সব কিন্তু হারিয়ে এখন একেবারে নিঃস্ব পথে। এবং আমি যদি জানাই যে এখানে যে বাগেরহাটের যে শরণখোলা এবং পিরিজপুরের যে একটা ফেরি ছিল, সেই ফেরিটা কিন্তু একেবারে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, রাস্তাটা টোটালে পানির নিচে চলে গেছে। এছাড়া যদি এবং দোকানপাট বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠান সব ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং বরগুনায়।